আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সামরিক অ্যাডভোকেট মেজর জেনারেল ইয়েফাত টোমার ইয়েরুশালামি, যিনি গত সপ্তাহে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণের ভিডিও ফাঁসের ঘটনায় আটক হবার পর গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, রোববার সকালে আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন সময় এই ঘটনা সামনে এলো যখন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যার মানসিক চাপ এবং হতাশা ইসরায়েলি সেনাবাহিনীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। আত্মহত্যার প্রবণতা মূলত গাজা যুদ্ধ থেকে উদ্ভূত মানসিক চাপ ও নৈতিক পতনের ফল। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত 124 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে 68% ছিলেন বাধ্যতামূলক সেনা সেবায় নিয়োজিত সৈনিক এবং 2/3 বেশি ছিলেন সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসার পর অনেক সেনা তীব্র মানসিক বিকার, বেসামরিক হত্যাযজ্ঞের অপরাধ বোধ এবং আবারও যুদ্ধে যেতে হবে এই আশঙ্কা থেকে আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিয়েছেন। অনেক সেনা সদস্য জানিয়েছেন, বেসামরিক মানুষ হত্যা, বিশেষ করে শিশুদের ওপর বোমা বর্ষণের মতো কর্মকাণ্ডের নৈতিক চাপ তাদের মধ্যে গভীর লজ্জা, শূন্যতা ও হতাশা তৈরি করেছে, যা পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে আত্মহত্যার মানসিকতা সৃষ্টি করছে। ইসরায়েলি সেনাবাহিনী এই পরিস্থিতি মোকাবেলায় মানসিক পরামর্শ কেন্দ্র ও হেল্পলাইন চালু করেছে। তবে বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর কঠোর সংস্কৃতি কার্যকর চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। অনেক সেনা সামাজিক বা পেশাগত কলঙ্কের ভয়ে নিজেদের বিষণ্ণতার লক্ষণ গোপন করে রাখছেন। এই সংকট এখন ইসরায়েলি সমাজকেও নাড়া দিচ্ছে। আত্মহত্যায় প্রাণ হারানো সেনাদের পরিবারগুলো সরকারকে এসব বিষয়ে স্বচ্ছভাবে প্রকাশ করা এবং এই মৃত্যুগুলোকে সেবারত অবস্থায় মৃত্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। হিব্রু ভাষার গণমাধ্যমগুলো সতর্ক করে জানিয়েছে, এই মানসিক ভাঙন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী আজ এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজা বা লেবাননে নয়, বরং তাদের নিজেদের বিবেকের ভেতরেই চলছে। আত্মহত্যার এই প্রবণতা এখন তাদের অভ্যন্তরীণ পতনের প্রতীক হয়ে উঠেছে, যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তির ওপর তৈরি। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল ইউসুফ আল মাদানি গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঘোষণা করেছেন, যদি ইসরায়েল আবার গাজায় যুদ্ধ শুরু করে তবে ইয়েমেন সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডের গভীরে প্রচণ্ড আঘাত হানবে এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। রোববার ইয়েমেনের সামরিক গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন। নিহত চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারির শাহাদাতে শোক প্রকাশ করায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসকে তিনি ধন্যবাদ জানান। আল মাদানি বলেন, আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের শোকবার্তা গ্রহণ করেছি। এতে আপনাদের আন্তরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বপূর্ণ সমবেদনা প্রতিফলিত হয়েছে। আপনারা বিশ্বস্ততা ও আন্তরিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের ইমানি ও জিহাদি বন্ধনের গভীরতাকে প্রকাশ করে, যা জায়নবাদী শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ভিত্তিতে গড়ে উঠেছে। ইয়েমেনের সেনাপ্রধান আল কাসাম ব্রিগেডসের প্রশংসা করে বলেন, তারা ইমানি দৃঢ়তা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ বিশ্বকে দেখিয়েছেন। তাদের সংগ্রাম ইসলামের মহত্বের শক্তিশালী প্রমাণ, কারণ সত্যিকারের ইমান কখনো পরাজয় মেনে নেয় না। মেজর জেনারেল মাদানি আরও বলেন, আল কাসামের যোদ্ধারা ইমানি দৃঢ়তায় এমন এক শত্রুকে পরাস্ত করেছে যারা প্রযুক্তি, সম্পদ ও অস্ত্রশক্তিতে অনেক বেশি উন্নত ছিল। তাদের অদম্য লড়াই উন্মত্ত শত্রুদের আলোচনায় বসতে বাধ্য করেছে। তিনি আশ্বস্ত করে বলেন, ইয়েমেন আল কাসাম ব্রিগেডসের বিজয়ে আনন্দিত এবং তাদের ক্ষতিতে শোকাহত। আল মাদানি দৃঢ়ভাবে বলেন, যত ত্যাগেরই প্রয়োজন হোক, আমরা যৌথ লক্ষ্য অর্জনে অটল থাকব।
ইসরায়েলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করা সাবেক চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারির শাহাদাতের পর ইউসুফ হাসান আল মাদানিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে নেতৃত্বদানকারী অভিজ্ঞ সেনা কর্মকর্তা আল মাদানি বহু বছর ধরে সামরিক কৌশল ও অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নিয়োগ ইয়েমেনের বর্তমান সামরিক অবস্থান, বিশেষ করে গাজা ইস্যুতে তাদের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে তারা রোববার এক ইসরায়েলি বন্দীর লাশ গ্রহণ করেছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস নিশ্চিত করেছে লাশটি ইসরায়েলি সেনা কর্মকর্তা হাদার গোল্ডিনের, যা 2014 সাল থেকে তাদের হাতেই ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লাশটি ইসরায়েলকে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা সহ ফরেনসিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আল কাসামের পক্ষ থেকে জানানো হয়, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফা শহরের ইয়াবনা শিবির এলাকার একটি টানেল থেকে গোল্ডিনের লাশ উদ্ধার করা হয়। তারা জানান, উদ্ধার অভিযানটি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় অত্যন্ত জটিল মানবিক ও সামরিক পরিস্থিতিতে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট দেহাবশেষ উদ্ধারে বিশেষজ্ঞ দল ও প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন হবে, কারণ ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। তবে হামাস জানায়, তারা এই প্রক্রিয়া শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। হাদার গোল্ডিন 2014 সালের অগাস্টের শুরুতে 23 বছর বয়সে অপারেশন প্রোটেক্টিভ এইজ অভিযানে নিহত হন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে তার লাশ আল কাসাম যোদ্ধাদের হাতে 11 বছর ধরে থাকলেও ইসরায়েল তা উদ্ধার করতে পারেনি। এর আগে রোববার এক বিবৃতিতে আল কাসাম বলেছে, রাফায় তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের পুরো দায় ইসরায়েলি বাহিনীর ওপর বর্তায়। তারা সাফ জানিয়েছেন, সেখানে আটকে পড়া তাদের যোদ্ধারা কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবেন না। এমন সময়ে বিবৃতি দেওয়া হলো যখন রাফায় বর্তমানে 2 শতাধিক হামাস যোদ্ধার অবস্থান নিয়ে সংবেদনশীল আলোচনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হাদার গোল্ডিনের লাশ হস্তান্তরের বিষয়টি ওই যোদ্ধাদের নিরাপদে সরে যাবার আলোচনার সঙ্গে যুক্ত। হামাস যোদ্ধারা বর্তমানে রাফার এমন এলাকায় অবস্থান করছেন যা ইয়েলো লাইনের ভেতরে, অর্থাৎ ইসরায়েলি সেনাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। হামাস তাদের বিবৃতিতে মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে বলেছে, তাদের এমন সমাধান খুঁজতে হবে যা যুদ্ধবিরতি বজায় রাখবে, উত্তেজনা বাড়তে দেবে না এবং দখলদার বাহিনী যেন এই ঘটনাকে নতুন আগ্রাসনের অজুহাত হিসেবে ব্যবহার করতে না পারে। সংগঠনটি সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি ভঙ্গ হলে তার পূর্ণ দায় ইসরায়েল সরকারের ওপর বর্তাবে। আল কাসাম আরও জানায়, তাদের অভিযানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। রাফার যোদ্ধারা বর্তমানে শত্রু নিয়ন্ত্রিত এলাকায় আত্মরক্ষামূলক অবস্থানে আছেন, তবে তারা কখনো আত্মসমর্পণ করবেন না। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনত লিখেছে, ইসরায়েল হাদার গোল্ডিনের লাশ ফেরতের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই লাশের বিনিময়ে আটকে পড়া হামাস যোদ্ধারা শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপদে ফিরে আসার সুযোগ পাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। এ নিয়ে আলোচনার জন্য চলতি মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংক্ষেপে MBS, ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তবে আলোচনার সংশ্লিষ্ট কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসের আলোচনায় তেমন কোনো ফল নাও আসতে পারে। রিয়াদ ওয়াশিংটনের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা ও সময়সূচি নির্ধারিত হবে। রিয়াদের এই অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন উপসাগরীয় 2 কূটনীতিক সূত্র। সূত্রগুলো জানিয়েছে, কোনো ভুল বার্তা বা বিভ্রান্তি এড়াতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থানগত সামঞ্জস্য নিশ্চিত করা হচ্ছে, বিশেষ করে 18 নভেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠেয় বৈঠকের আগে।
সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকভ বলেন, এমবিএস একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নকশা ছাড়া এখনই সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবেন না। তিনি মনে করেন, সৌদি যুবরাজ বৈঠকে ট্রাম্পকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে স্পষ্ট ও প্রকাশ্য সমর্থন দিতে চাপ দেবেন। রয়টার্স বলেছে, এই পরিস্থিতিতে রিয়াদ এখন ইসরায়েল প্রসঙ্গকে পাশ কাটিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। আলোচনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু যাতে মূল আলোচনাকে ছাপিয়ে না যায় সেই বিষয়েও সতর্ক অবস্থান নিচ্ছে সৌদি নেতৃত্ব। সফরের সময় দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।